আপনার চোখ ব্যস্ত যুদ্ধ দেখতে, তখন আপনার ব্রেইন মস্তিষ্কের বাহিরে। কি অবাক হলেন? তাহলে ছায়াবৃত্তের আজকের ভিডিও আপনার জন্য। ভারত পাকিস্তান কিভাবে একে অপরের উপর প্রতিশোধ নিবে তা নিয়ে যখন চিন্তিত, তখন আপনি ব্যস্ত কিভাবে মিমস আর আকর্ষণীয় পোস্ট করে পাকিস্তান ভারত ট্রেন্ড ধরে রাখা যায়। তবে আর যাই করেন, কথা একটি, সময় থাকতে সতর্ক না হলে কষ্ট করে ঘাম ঝরালেও ঘামের পরিবর্তে রক্ত ঝরাতে কষ্ট করার প্রয়োজন হবে না। সাল 1947, যখন ভারত ও পাকিস্তান স্বাধীন দেশের স্বীকৃতি পায়, তখন তাদের অবস্থা ছিল দুর্ভিক্ষে ভাঙা মাঠের মতো। তাদের আয়ের প্রধান উৎস তখন কৃষিকাজ। এমনকি তখন ভারতে জরুরি ভিত্তিতে 197.39 কোটি টাকার চাহিদা হলেও ভূমি রাজস্ব ও সরকারি ঋণের মাধ্যমে 1947 সালের 26শে নভেম্বর প্রথম বাজেট পেশ করে 171.15 কোটি টাকা, যা মোকাবেলা করা ভারতের জন্য অনেক চ্যালেঞ্জের বিষয় ছিল। কিন্তু সেই প্রতিকূল অবস্থাকে শুধু মোকাবেলাই নয়, বরং ভারত এমন অবস্থানে চলে গেছে যে বর্তমানে 2025-26 অর্থবছরে তাদের বার্ষিক বাজেট 50.65 ট্রিলিয়ন, যা 50,65,345 কোটি টাকা। আরও সহজভাবে বললে, এই বাজেটে বাংলাদেশ প্রায় 6.5 বছর কোনো প্রকার সংকট ছাড়াই চলতে পারবে। অন্যদিকে ভারতের বর্তমান আতঙ্ক, পাকিস্তানও এমন দুরবস্থা থেকে এখন বর্তমানে তারা বছরে 18,877 বিলিয়ন পাকিস্তানি রুপি বাজেট করতে সক্ষম, যা বাংলাদেশের বাজেটের প্রায় 1.5 গুণ। এমনকি পাকিস্তান বর্তমানে পুরো ধ্বংস হয়ে গেলেও মাত্র 2 দশকের মধ্যেই আবার নতুন করে তৈরি করার ক্ষমতা রাখে। এটিকে দিক দিয়ে ছোট করে দেখলে একটি কথা মনে রাখবেন, শুধুমাত্র ঢাকাকে তৈরি করতেও আমাদের এর চেয়ে বেশি সময় লাগবে। এখান থেকে বোঝা যায় তাদের পরিকল্পনা ও চিন্তা শক্তি আমাদের চেয়ে কত শক্তিশালী। শুধু পরিকল্পনার দিক দিয়ে নয়, সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তান পৃথিবীর 12তম শক্তিশালী দেশ, যাদের আছে উন্নতমানের আধুনিক প্রযুক্তি নির্ভর রাব টাইপ 69 2AP ও VT4 এর মতো যুদ্ধ ট্যাঙ্ক, এমনকি বহিরাগত যুদ্ধ বিমান ধ্বংসের জন্য ADMHO এর মতো শক্তিশালী অস্ত্র, উন্নত নির্ভর ফাইটার জেট F-17 থান্ডার, F-16 ফাইটার ফ্যালকন, জেটেন-C ভিগোরাস ড্রাগন, F-7 PG এবং বর্তমানের সবচেয়ে উন্নত জেট মিরাজ 3। এছাড়াও আছে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল বক্তার শিকান, এমনকি যথেষ্ট পরিমাণে UAV, ফ্রিগেট, করভেট এবং আগস্টা 90B ক্লাস, আগস্টা 70 ক্লাস, কসমোস ক্লাসের মতো সাবমেরিন আছে। আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে তাহলে সমুদ্র পথে তাদের কোনো মোকাবেলার উপায় নেই? জি আছে, তাদের C-802A এক্সোসেট সরাসরি যুদ্ধ জাহাজ ধ্বংসে ব্যবহার হয়। এবার পাকিস্তানের শক্তিমাত্রার একটি ছোট্ট ধারণা দেওয়া যাক। আমরা যদি পাকিস্তানের সবচেয়ে কম শক্তির মিসাইল HQ-9 এর কথাই চিন্তা করি, যার ওজন 180 কেজি, যদি একবার কোনো কারণবশত বাংলাদেশে এসে পড়ে, তাহলে উক্ত জায়গার আশপাশের 200 থেকে 300 মিটার এলাকা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। এমনকি এটি মোট 500 মিটার এলাকা ক্ষতিগ্রস্ত করবে। আদমশুমারি থেকে ধারণা নিয়ে দেখা যায়, শুধুমাত্র একটি কম শক্তির HQ-9 মিসাইল বাংলাদেশে পড়লে জায়গা অনুপাতে গড়ে 1060 জন মানুষ মারা যাবে। আর যদি এটি হয় ঢাকার মতো শহর, তাহলে তো কথাই নেই। এটি শোনার পরে আপনি হয়তো পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিপক্ষ দেশ ভারতের কথা ভুলেই গেছেন। 2025 সালে গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, কারণ তাদের কাছে আছে পৃথিবীর অন্যতম শক্তিশালী ব্রহ্মস মিসাইল বিমানবাহী রণতরী INS বিক্রমাদিতা। এমনকি তাদের আছে সুখোই Su-30 এর মতো শক্তিশালী বহুমুখী যুদ্ধ, উচ্চগতি সম্পন্ন ও দীর্ঘ দূরত্বের থাকা যে কোনো কিছুকে নিমেষেই ধ্বংস করতে সক্ষম। বর্তমান সময়ে সুখোই Su-30-তে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে, যা তার শক্তিকে আরও কয়েক গুণ বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, তাদের সীমানা থেকে আকাশপথে ফ্যালকন AWACS এর মতো জেট বিমান সারাক্ষণ নজর রাখে। এটি 400 কিলোমিটার পর্যন্ত সব শনাক্ত করতে পারে। এছাড়া পিনাকা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম AAD ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এবং নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন INS চক্র এর মতো অস্ত্র আছে ভারতের কাছে। কি নাম শুনেই ভয় পেয়ে গেলেন? ভয়ের কিছু নেই। যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করলে এসব কিছুই আর প্রয়োজন হবে না, কারণ তখন দুই দেশ তাদের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমের প্রমাণ দিতে ব্যবহার করবে ওয়ারহেড। ওয়ারহেড হলো এক প্রকার ক্ষেপণাস্ত্র, আর তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো পারমাণবিক অস্ত্র। 1974 সালে ভারত যখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তখন 1998 সালে এর জবাব পাকিস্তান দিয়েছিল তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার মাধ্যমে। এ থেকেই বোঝা যায় তারা দুজনেই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ।
কিন্তু এসব বিষয় অনেকেই উড়িয়ে দিয়ে প্রশ্ন করবে, এতে কি আমাদের কোনো লাভ বা ক্ষতি আছে? উত্তর হলো হ্যাঁ, চরম ক্ষতির দায়ভার আমাদেরকেই বহন করতে হবে। এক একটি ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় ট্যাবুন, ভিএক্স এর মতো ভয়ঙ্কর গ্যাস, যা ধীরে ধীরে চোখে ও শ্বাসযন্ত্রে ফোসকা সৃষ্টি করে। ক্লোরিন, ফোসোজিন ও ক্লোরোপিক্রিন তো আছেই, যারা বাতাসে মুক্ত হতে পারলে সর্বপ্রথম চেষ্টা করবে আপনার রক্তে অক্সিজেন বহনের ক্ষমতাকে ব্যাহত করতে। আর পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে এর প্রভাব শুধু আপনাকে না, আপনার পরবর্তী সকল প্রজন্মকে ভোগাবে। তেজস্ক্রিয় কণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লে তা জল, মাটি এবং পুরো বায়ুমণ্ডলকে দূষিত করে ফেলবে। এমনকি এসব ব্যবহার করে যে খাদ্য তৈরি হবে তা মানবদেহে শোষিত হবে বিষ হিসাবে। আর পুরো ঘটনা কেবল একটি কারণেই হবে, তা হলো তেজস্ক্রিয় ফলআউট, যা কোনো নির্দিষ্ট এলাকার প্রভাব বিস্তার করবে না, বরং পার্শ্ববর্তী সকল এলাকার প্রাণীকে এর দুর্ভোগ পোহাতে হবে। আর লিউকোমিয়া, থাইরয়েড ও স্তন ক্যান্সার এখন প্রাণহানি রোগ হলেও তখন সাধারণ রোগের উপাধি পাবে। ক্রমান্বয়ে বেড়ে যাবে বন্ধ্যাত্ব ও বংশগত ত্রুটি। গবেষকদের মতে এভাবেই কোনো এক প্রজন্মে মানুষ পরিণত হবে এক বিকৃত প্রাণীতে। খুব বেশি না, মাত্র 3 থেকে 4 প্রজন্ম সময় লাগবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তাহলে এবার আপনি কি চিন্তিত আপনার বিকৃত বংশধর নিয়ে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এভাবেই নতুন কিছু জানতে ছায়াবৃত্তকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।